আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা। হিসাব বিজ্ঞান ধারাবাহিক ক্লাসে আজকে আমরা প্রারম্ভিক মূলধন নির্ণয় নিয়ে আলোচনা করব। আমি বোর্ডে দুইটা প্রারম্ভিক লেনদেন নিয়ে নিয়েছি। এখন আমরা এখান থেকে প্রারম্ভিক মূলধন নির্ণয় করা শিখব। তো চলুন শুরু করা যাক। দেখেন, প্রারম্ভিক মূলধন নির্ণয় করতে হলে আমাদের কিছু জিনিস জানা প্রয়োজন। সেটা হলো প্রারম্ভিক মূলধন জিনিসটা কি। প্রারম্ভিক মূলধন হলো মালিক যে সকল উপাদান নিয়ে ব্যবসা শুরু করে সেগুলো প্রারম্ভিক মূলধনের মধ্যে অন্তর্ভুক্ত হয়। অর্থাৎ মালিক যে সকল সম্পদ বা দায় বা ঋণ নিয়ে ব্যবসা শুরু করে সেখান থেকে প্রারম্ভিক মূলধন নির্ণয় করতে হয়। প্রারম্ভিক মূলধন নির্ণয় করার সময় আমরা জানি মূলধনের সূত্র কি। আমরা এই মূলধন বা মালিকানা সত্ত্বের সূত্র বলতে পারি। মূলধন বা মালিকানা সত্ত্ব যদি আমরা সূত্র নির্ণয় করি তাহলে হবে সম্পদ বিয়োগ দায়। আমরা এর আগে শিখছিলাম এ সমান এল প্লাস ওই, এ সমান এল প্লাস ওই। ওই মানে অনার্স ইকুইটি বা মালিকানা সত্ত্ব। এই মালিকানা সত্ত্বের মধ্যেই কিন্তু মূলধন অন্তর্ভুক্ত থাকে। তাহলে এখান থেকে যদি মূলধন আমরা বের করি, ওই বের করতে চাই বা মালিকানা সত্ত্ব বের করতে চাই, তাহলে এ থেকে এই এলটা এই পাশে পার করে দিলে এ মাইনাস এল, অর্থাৎ অ্যাসেট মাইনাস লায়াবিলিটি। অ্যাসেট মানে সম্পদ, সম্পদ বিয়োগ লায়াবিলিটিস মানে দায়। তাহলে অনার্স ইকুইটি মালিকানা সত্ত্ব বা মূলধন যদি আমরা নির্ণয় করতে চাই তাহলে সম্পদ থেকে দায়গুলো বিয়োগ করব। তবে কোন সম্পদ থেকে কোন দায় বিয়োগ করলে প্রারম্ভিক মূলধন হবে? মাথায় রাখবো, প্রারম্ভিক সম্পদ থেকে প্রারম্ভিক দায় বিয়োগ করবো আমরা। তো এই মূলধন নির্ণয় নিয়ে অনেকের মধ্যে অনেক প্রবলেম দেখা যায়, অনেক সমস্যা দেখা যায়। অনেক ভাইয়া অনেক ভাবে করায়, অনেক স্যার অনেক ভাবে করায়। তো চলুন আজকে আমরা একটু দেখি আসলে কোন ভাবে করলে সঠিক হবে, কোনটা করা যাবে কোনটা করা যাবে না। তো দেখেন, প্রথমে আমি অঙ্কটা করি। 1 নাম্বার, জনাব সাব্বির নগদ 20,000 টাকা, 50,000 টাকার আসবাবপত্র, 30,000 টাকার মোটর গাড়ি এবং ব্যাংক হতে 1 লক্ষ টাকা ঋণ নিয়ে ব্যবসা আরম্ভ করলেন। তাহলে নগদ সম্পদ নিয়েছে, আসবাবপত্র নিয়েছে 50,000, 30,000 টাকার মোটর গাড়ি নিয়ে আসছে এবং ব্যাংক হতে 1 লক্ষ টাকা ঋণ নিয়ে আসছে। তাহলে এখান থেকে আমরা প্রারম্ভিক মূলধন নির্ণয় করবো। আমাদের নির্ণয় করতে হবে প্রারম্ভিক মূলধন। মনে রাখবো, প্রারম্ভিক মূলধন অর্থাৎ ব্যবসার শুরুতে যে লেনদেনটা হবে সেখান থেকে প্রারম্ভিক মূলধন নির্ণয় করতে হবে। ব্যবসার শুরুতে 1 তারিখ, আমরা জানি প্রারম্ভিক বলতে প্রারম্ভ বা শুরুতে বোঝায়। তাহলে মালিক যখন ব্যবসা শুরু করে প্রথমে যে অর্থ, যে সম্পদ, যে ঋণ নিয়ে আসে, যে দায়ের সৃষ্টি নিয়ে আসে, যে দায় নিয়ে আসে, সেগুলোর সমন্বয়কেই আমরা বলবো প্রারম্ভিক মূলধন। তো চলুন দেখা যাক। প্রারম্ভিক মূলধন নির্ণয় করতে হলে একটা শখ করে নিব আমরা। তারিখের ঘর দিতে পারেন আপনারা, না চাইলে না দিতে পারেন, তারিখ দেওয়াটা ভালো। তারিখ, বিবরণ, টাকা। তাহলে দেখেন, এখানে কিন্তু তারিখ উল্লেখ নাই। ধরেন এটা 2025 সালের জানুয়ারি 1 তারিখ। তাহলে ধরেন 2025 সালের জানুয়ারি 1 তারিখে সাব্বির নগদ এত টাকা দিয়ে ব্যবসা আরম্ভ করেন। তাহলে মনে রাখবো, মালিক যা যা সম্পদ নিয়ে আসে সবকিছু মূলধনের মধ্যে অন্তর্ভুক্ত। তাহলে মালিক নিয়ে আসছে কোন সম্পদ? নগদ সম্পদটা কিন্তু এখান থেকে নিয়ে আসছে। এই যে নগদ 20,000 টাকা, এই নগদ 20,000 টাকা এই সম্পদটা কিন্তু নিয়ে আসছে। তাহলে এই যে 50,000 টাকা আসবাবপত্র এটা নিয়ে আসছে, 30,000 টাকার মোটর গাড়ি নিয়ে আসছে, আর ব্যাংক হতে ঋণ নিয়ে আসছে 1 লক্ষ টাকা। এখন দেখেন আমরা এই অঙ্কটা কিভাবে করতে পারি। তাহলে তারিখ দিব 2025 জানুয়ারি 1। নগদ লিখবেন, স্ট্রেট নগদ, অন্য কিছু নয়। বা নগদ আনয়ন লিখতে পারেন আপনারা, নগদ আনয়ন 20,000 টাকা। আসবাবপত্র, আসবাবপত্র লিখতে পারেন, এখানে কত 50,000 দেওয়া আছে, 50,000 লিখে দিন। দেখেন মোটর গাড়ি কত, মোটর গাড়ি 30,000 টাকা এবং ব্যাংক হতে 1 লক্ষ টাকা ঋণ নিয়ে ব্যবসা আরম্ভ করেন। দেখেন, এটা দুই নিয়মে করা যায়। এই যে মালিক ব্যাংক হতে যে 1 লক্ষ টাকা ঋণ নিয়েছেন, এই 1 লক্ষ টাকা কি সে ঋণ নিয়ে পানিতে ফেলে দিয়ে আসছে? কখনোই না। এই 1 লক্ষ টাকা ঋণ নিয়ে কিন্তু প্রতিষ্ঠানে নিয়ে আসছে। তাহলে এই প্রতিষ্ঠানে নিয়ে আসার কারণে নগদ কিন্তু সে 20,000 আর আনতেছে না। নগদ 20,000, ব্যাংক হতে ঋণ নিয়ে যে নগদ টাকা আসতেছে এখানে 1 লক্ষ টাকা। তাহলে সে নিয়ে আসতেছে মোট 1,20,000 টাকা। তাহলে আমরা করতে পারি কি, ওই নগদ অর্থের সাথে এই ব্যাংকের টাকাটা আমরা
যোগ করে দেবো, ব্যাংক থেকে আনয়ন করা যে মূলধন, এই মূলধনটা আমরা যোগ করে দেবো। যোগ করে দেওয়ার পরে এটা আমাদের বের হবে মোট সম্পদ। তাহলে দেখেন 1,20,000, 50 আর 30, তাহলে হচ্ছে মোট 2 লক্ষ। তাহলে 2 লক্ষ টাকা মালিক মোট নিয়ে আসছে, কিন্তু এই 2 লক্ষের মধ্যে 1 লক্ষ টাকা কিন্তু প্রতিষ্ঠানের ঋণ। এই প্রতিষ্ঠানের ঋণ 1 লক্ষ টাকা। তাহলে এই ঋণটা আমাদের এই 2 লক্ষ টাকার থেকে বাদ দিয়ে দিতে হবে। মূলধন বলতে বোঝায় মালিকের যে অধিকার, মালিক যারা ব্যবসা শুরু করে। এই যে নগদ 20,000 টাকা, 50,000 টাকা, আসবাবপত্র, 30,000 টাকা, মোটর গাড়ি, ব্যাংক হতে 1 লক্ষ টাকা ঋণ, এই টাকাগুলোর মধ্যে মালিক কিন্তু সে নিজের নিয়ে আসছে 20,000, 50,000 আর 30,000। এই 1 লক্ষ টাকা কিন্তু মালিকের নিজস্ব সম্পদ না, ব্যাংক থেকে ঋণ করে নিয়ে আসছে। তাহলে এই ব্যাংক থেকে ঋণ করে নিয়ে আসা জিনিসটা এটা ব্যাংকের। তাহলে এই ব্যাংক ঋণ এটা আমাদের নিকট দায়, প্রতিষ্ঠানের নিকট দায়। তাহলে এটা আমরা বাদ দিয়ে দিব। ব্যাংক ঋণ 1 লক্ষ টাকা বাদ দেওয়ার পরে 2 লক্ষ থেকে 1 লক্ষ বাদ দিলে পাবো আমরা 1 লক্ষ। এটাই আমাদের হবে মূলধন বা প্রারম্ভিক মূলধন। প্রারম্ভিক মূলধন। তবে আপনারা এই কাজটা এভাবেও করতে পারেন, যে কোনো কোনো বইয়ে এবং কোনো কোনো টিচাররা এটা বলেছেন সেটা এভাবে করলেও হবে। সেটা কি, এভাবে করলে এটা কারেক্ট আছে, এটা কোনো সমস্যা নেই, এটা এটা কারেক্ট। কিন্তু যদি কেউ মনে করেন আমি এই যে ব্যাংকের যে ঋণটা আছে এই ঋণটা অন্তর্ভুক্ত করবো না, মনে করেন আপনি এই 1 লক্ষ টাকা অন্তর্ভুক্ত করলেন না, আপনি নগদ নিয়ে আসছে 20,000 টাকা, 50,000 টাকা আসবাবপত্র নিয়ে আসছে, মোটর গাড়ি নিয়ে আসছে 30,000 টাকা। তাহলে এই 3টা টাকা আপনি অন্তর্ভুক্ত করলেন, কারণ এটা তো মালিকের টাকা নয়, আমি অন্তর্ভুক্ত করলামই না। তাহলে আপনাকে আর নতুন করে পরবর্তীতে এই ব্যাংক ঋণের টাকাটা বাদ দেওয়ার প্রয়োজন পড়বে না। তখন আপনি সরাসরি এই 3টা যোগ করে দিয়ে 1 লক্ষ টাকা করে দিতে পারবেন। এই 1 লক্ষ টাকা তখন হবে প্রারম্ভিক মূল্য। তাহলে কি বুঝলেন? এখানে যদি ব্যাংকের যে টাকাটা এটা আমরা যোগ করে নিই উপরে নগদের সাথে, তাহলে পরে পুনরায় বাদ দিতে হবে। যদি মনে করেন আমি যোগ করে নিব না, তাহলে ওটা টাকা ধরবোই না। এখানে যোগ করে নিলে অবশ্যই পরে বাদ দিতে হবে দায় হিসাবে, ব্যাংকের হিসাবে। আর যদি যোগ করে না নেন, তাহলে নগদ 20,000, 50,000 টাকা আসবাবপত্র, 30,000 টাকা মোটর গাড়ি যোগ করে দিলে হয়ে যাচ্ছে, কোনো অসুবিধা নেই। তো আশা করি সবাই বুঝতে পারছেন। তো দেখেন, যদি আপনাদের প্রয়োজন পড়ে স্ক্রিনশট দিয়ে দিতে পারেন। আচ্ছা, নেক্সট 2 নম্বরটা দেখি। মিস্টার পলাশ, মার্চ 1, 2000। এখানে কিন্তু দেখেন, এখানে আপনারা যখন এটা কিন্তু 2 মার্কের একটা প্রশ্ন আসবে আপনাদের, আপনারা কিন্তু এখানে লিখবেন ক নম্বর প্রশ্নে আসে যে জনাব সাব্বিরের প্রারম্ভিক মূলধন নয়। তাহলে দেখেন আমি যেহেতু পরেরটা করবো, তাহলে লিখলাম মিস্টার পলাশ এর প্রারম্ভিক মূলধন নির্ণয়, লিখবেন এভাবে। আচ্ছা, তাহলে সেম একই ঘর, তারিখ, বিবরণ আমরা একইভাবে লিখবো, এগুলো কোনো সমস্যা নাই। দেখেন পরের অঙ্কটা পড়ি, পরের অঙ্কটা একটু দেখলে আমাদের ক্লিয়ার হয়ে যাবে সবকিছু। দেখেন, মিস্টার পলাশ 1 মার্চ 2025 সালে 30,000 টাকা নিয়ে 30,000 টাকা ঋণ সহ, দেখেন পড়াটা পড়েন। মিস্টার পলাশ 1 মার্চ 2025 সালে 30,000 টাকা ঋণ সহ নগদ 1,10,000 টাকা, ব্যাংক জমা 15,000 টাকা, কম্পিউটার 31,000 টাকা এবং 20,000 টাকার পণ্য দ্রব্য নিয়ে ব্যবসা আরম্ভ করে। তাহলে সে নগদ নিয়ে আসছে 1,10,000 টাকা, কিন্তু এর মধ্যে কিন্তু 30,000 টাকা ঋণ আছে। এবার চান্দু কোথায় যাবে? এই 30,000 টাকা আপনাকে এক্সট্রা করে বাদ দিতেই হবে, আর কোনো হয় না। কারণ এখানে কিন্তু নগদ টাকা আলাদা করা নাই। তবে আপনি যদি মনে করেন 1,10,000 থেকে 30,000 বাদ দিয়ে আপনি 80,000 সরাসরি লিখবেন, লিখতে পারেন, তবে না লেখাটা উত্তম, না লেখাটা সবচেয়ে বেশি ভালো হবে। তাহলে আপনি এখানে লিখবেন কিভাবে, মার্চ 1, এখানে লিখবেন কিভাবে, এই যে আপনারা লিখতে পারেন নগদ অথবা ঋণ সহ নগদ, ঋণ সহ নগদ, নগদও লিখতে পারেন, সমস্যা নাই। 1,10,000 টাকা, তাহলে 1,10,000 টাকা ঋণ সহ। তারপরে ব্যাংক জমা, ব্যাংক জমা আছে কত আমাদের? 15,000 টাকা। আবার কেউ ভুল করে এই আবার 30,000 টাকার ঋণকে ওই 1,10,000 সাথে যোগ করে 1,40,000 দিতে যায় না, তাহলে কিন্তু আবার হবে না। কারণ এই 30,000 টাকা কিন্তু এই 1,10,000 টাকার মধ্যে অন্তর্ভুক্ত করা আছে, বোঝার চেষ্টা করুন। বলছে
30,000 টাকা ঋণ সহ নগদ 1,10,000। এই 1,10,000 টাকার মধ্যেই 30,000 টাকা আছে। এই অঙ্কে এরকম 20,000 এর সাথে 1 লাখ যোগ করে দিয়ে 1,20,000 করছিলাম, এটা কিন্তু সেটা করা যাবে না, কারণ এই 30,000 টাকা যোগ করে দিয়ে 1,10,000 হচ্ছে। মূল কথা, এখানে এই দুটা যোগ করে দিলে যা হতো 1,20,000 ও 1,20,000 একত্রে দেওয়া আছে। মানে এই 30,000 আর নগদ টাকা ছিল 80,000, এই 80,000 আর 30,000 যোগ করে 1,10,000 করে দেওয়া আছে। দেখেন, তাহলে নগদ ঋণ সহ নগদ 1,10,000, ব্যাংক জমা 15,000, কম্পিউটার। এই কম্পিউটারকে আপনারা কম্পিউটার না লিখে অফিস সরঞ্জাম লিখবেন, অফিস সরঞ্জাম। কম্পিউটার লিখলেও হবে, অফিস সরঞ্জামটা লেখা ভালো। 31,000 টাকা। এবং 20,000 টাকা পণ্যদ্রব্য লিখবেন, পণ্যদ্রব্য। 20,000 টাকা। তাহলে যোগ করেন, কত হলো? 20, 30, 50, 50, 60, 65, 75, 1,75,000, একে 76, 1,76,000। এই 1,76,000 টাকা, এটা তো মোট সম্পদ বের হলো। এখান থেকে আপনারা বাদ দিবেন, বাদ ঋণ। এখানে কিন্তু লেখা নাই ব্যাংক ঋণ, আপনার শুধু ঋণ লিখবেন, ব্যাংক ঋণ লেখার দরকার নেই। যদি ব্যাংক ঋণ লেখা থাকে তখন লিখবেন ব্যাংক ঋণ। এখানে 30,000 টাকা আমরা বাদ দিব, তাহলে বের হবে কত? 1,43,000, সরি, 1,46,000 টাকা। এটাই আমাদের প্রারম্ভিক মূলধন। প্রারম্ভিক মূলধন। মূল কথা, প্রারম্ভিক মূলধন নির্ণয় করতে হলে অবশ্যই আপনাকে দেখতে হবে যে প্রারম্ভিক তারিখে, অর্থাৎ ব্যবসা শুরু করার দিন মালিক কি কি নেবে। তাহলে যেসব জিনিস নিয়ে ব্যবসা শুরু করছে সেগুলোর মধ্যে দেখবো সম্পদ গুলা যোগ করবো, দায়গুলা বাদ দিব, তাহলে আমরা প্রারম্ভিক মূলধন পেয়ে যাব। তো এই ছিল আজকে আমাদের প্রারম্ভিক মূলধন নির্ণয়। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আবার দেখা হবে নতুন কোনো ভিডিও। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।